আলোচিত মগবাজার মৌচাক ফ্লাইওভার প্রকল্পে নানামুখী অনিয়ম, দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ নিরীক্ষা বিভাগের। সন্ত্রাস ও জঙ্গিবাদ এখন উন্নয়নের মূল ধারা, মন্তব্য প্রধানমন্ত্রীর। পুলিশ বাহিনীকে আরও জনবান্ধব হওয়ার তাগিদ। গণতান্ত্রিক মূল্যবোধের সাথে একাত্ম হয়ে পুলিশের সেবা আরও জনবান্ধব করতে হবে। সার্চ কমিটি চূড়ান্ত হওয়ার আগেই বড় দুই দলের বাদানুবাদ। সংলাপের গোপনীয়তা ফাঁস নিয়ে কাদের ফখরুলের পাল্টাপাল্টি অভিযোগ। দাভোসে রামপাল নিয়ে ভুল তথ্য দিয়েছেন প্রধানমন্ত্রী, অভিযোগ জাতীয় কমিটির। বৃহস্পতিবারের হরতাল সফল করার আহ্বান। আমন্ত্রণ নিউজ 24-এ শুনছিলেন সিলনটি শিরোনাম। আপনাদের সাথে আছি আমি সাবিহা নিকের দৃষ্টি এবং আমি মোহাম্মদ ইমতিয়াজ। অটো ইগনিশন ও ব্রাশ বার্নার দ্বারা তৈরি আরএফএল গ্যাস স্টোভ, রান্নাঘরের সবার প্রেম। এবার পুরো খবর। দরপত্র ডাকা হয়েছে ঠিকই, কিন্তু কাজ দেয়া হয়েছে সর্বনিম্ন প্রস্তাবের চেয়েও প্রায় 40 কোটি টাকা বেশিতে। এমনকি পরিমাণ না বাড়লেও চুক্তিতে থাকা একই কাজ করতে খরচ করা হয় মোটা অঙ্কের বাড়তি টাকা। কেবল তাই নয়, প্রকল্প এলাকার জন্য পরিসংখ্যান ব্যুরোর দেয়া নির্মাণ সামগ্রীর নির্ধারিত দামকেও অগ্রাহ্য করেছে বাস্তবায়নকারী সংস্থা। এসব গুরুতর অনিয়ম ঘটেছে বহুল আলোচিত মগবাজার মৌচাক ফ্লাইওভার প্রকল্পে। সম্প্রতি সরকারের নিরীক্ষা বিভাগ এক পর্যবেক্ষণে সুপারিশ করেছে দায়ীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার। সহকর্মী ইকবাল হাসানের দুপর্বের রিপোর্টের আজ দেখব প্রথমটি। ছবি তুলেছেন তিমির হায়দার। ঢাকার বুকে সাপের মতো বেয়ে উঠছে ফ্লাইওভার, অথচ হাজার কোটি টাকার এসব অবকাঠামো যতটা না স্বস্তি দিচ্ছে নগরবাসীকে, ভোগাচ্ছে তার চেয়েও বেশি। কেবল তাই নয়, খরচের ক্ষেত্রেও বড় আর্থিক অনিয়ম ঘটেছে বেশ কিছু প্রকল্পে, যার অন্যতম বহুল আলোচিত মগবাজার মৌচাকের এই উড়াল সেতু। প্রকল্পের মৌচাক অংশের 5 নম্বর প্যাকেজে প্রায় 4 কিলোমিটার অবকাঠামোর জন্য দরপত্র আহ্বান করা হয় 2012 সালে। সে সময় 6টি যৌথ ও একক ঠিকাদারের প্রতিষ্ঠান দর প্রস্তাব করলে তা পাঠানো হয় ডোনার এজেন্সির কাছে। কিন্তু সর্বনিম্ন দরদাতা TCCL HCIL এর 304 কোটি টাকার প্রস্তাব গৃহীত হয়নি অর্থায়নকারী সংস্থার কাছে। তারা পরামর্শ দেয় তৃতীয় সর্বোচ্চ দরদাতা প্রতিষ্ঠান ACL সিমপ্লেক্সকে 330 কোটি টাকায় কাজটি দেওয়ার, অথচ সেটি না করে আবারও দরপত্র আহ্বান করে কাজ দেওয়া হয় তমা কনস্ট্রাকশনকে 14.25 কোটি টাকা বেশিতে, যাকে PPR আইনের লঙ্ঘন এবং প্রকল্পের টাকার অপচয় হিসেবে উল্লেখ করা হয়। আমার সাথে কন্ট্রাক্ট এলজিডির সাথে, এলজিডি আমাকে যেই কন্ট্রাক্ট দিছে, যে কন্ট্রাক্ট আমি সই করছি সেই অনুযায়ী আমি কাজ করতেছি। যারা অভিযোগ করে তাদেরকে সরাসরি কেন ডিপার্টমেন্টের সাথে তারা কথা বলে না, আমি এগুলা খুব ফানি থিং মনে হয়। নানানভাবে প্রভাব বিস্তার করে এগুলোকে ব্যত্যয় করা হচ্ছে। নানান ধরনের এখানে ব্যবসায়িক স্বার্থের সাথে বিভিন্ন ধরনের অন্যান্য বাস্তবায়নের সাথে যারা সংশ্লিষ্ট তাদের স্বার্থের একটা আমরা দেখতেছি অপবিত্র আঁতাত, যেটাকে বলে আনহোলি অ্যালায়েন্স। ওই অংশের কাজে নির্মাণ সামগ্রীর দাম বেশি দেখিয়ে প্রায় 10.5 কোটি টাকা নিয়ে যায় একই ঠিকাদার। অর্থাৎ পরিসংখ্যান ব্যুরো ঢাকা বিভাগের জন্য পূর্ত কাজের যে পণ্য মূল্য নির্ধারণ করে তা মানেনি ওই প্রতিষ্ঠান, বরং ভিন্ন এলাকার জন্য দেওয়া দাম ব্যবহার করে বাড়তি নিয়ে যাওয়া হয় 10 কোটি 38 লাখ টাকা। এছাড়া একই প্যাকেজের কাজ 30 অক্টোবর 2013 থেকে 31 ডিসেম্বর 2015-এর মধ্যে শেষ করার শর্তে মূল্য সমন্বয় বাবদ রাখা হয় 5 কোটি 70 লাখ টাকা, অথচ দেওয়া হয় 20 কোটি 42 লাখ টাকা। অর্থাৎ বাড়তি 14 কোটি 72 লাখ টাকার সমন্বয় বাবদ তুলে নেয় ওই ঠিকাদার। আমাদের পাইল লেন যেখানে 23 মিটার 24 মিটার ছিল, কিন্তু ডিজাইন করতে গিয়া পরবর্তীতে সেটা 64 মিটার পর্যন্ত হয়েছে, 60 থেকে 64 মিটার হয়েছে, 40, 43 বিভিন্ন পয়েন্টে বিভিন্ন লেন্থের পাইল করতে হয়েছে। তো এই কারণে অনেকগুলা সাবস্ট্রাকচারে অনেক টাকা বাড়ছে। এছাড়া প্রকল্পের আরেক অংশের জন্য 13 কোটি টাকার STU যন্ত্র আমদানি করা হয় PPR না মেনে, যার যৌথ ঠিকাদার নাভানা সিমপ্লেক্স। বাংলাদেশে নির্মাণ কাজ সংশ্লিষ্ট প্রকল্প মানে যেন অনৈতিক অর্থ খরচের মহোৎসব। এই মগবাজার মৌচাক ফ্লাইওভারের কথাই ধরা যাক। নির্দিষ্ট সময়ে কাজ তো শেষ হয়নি, বরং খরচ বেড়েছে 60% পর্যন্ত। আর এই টাকা যোগান দিতে হয়েছে সরকারি কোষাগার, অর্থাৎ সাধারণ মানুষের করের টাকা থেকে।
অথচ এর পেছনে যারা দায়ী সেসব ব্যক্তি কিংবা প্রতিষ্ঠানের বিরুদ্ধেও নেওয়া হয়নি শাস্তিমূলক কোনো ব্যবস্থা। কিন্তু দুঃখজনক হলেও সত্যি যে এগুলোই তৈরি হয়ে আছে বাংলাদেশে সাফল্যের উদাহরণ। ইকবাল হাসান, চ্যানেল 24, ঢাকা। সন্ত্রাস ও জঙ্গিবাদ এখন উন্নয়নের মূল বাধা, এই মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে রাজারবাগে পুলিশ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, একটি গোষ্ঠী দেশের অগ্রযাত্রা থামিয়ে দিতে চায়। এ সময় পুলিশ বাহিনীকে আরও জনবান্ধব হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ পুলিশ স্বাধীনতার পর থেকে জনগণের জানমালের নিরাপত্তা ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে অতন্দ্র প্রহরীর মতো। দীর্ঘ যাত্রায় সাফল্যের মুকুটে যেমন যোগ হয়েছে অসংখ্য পালক, তেমনি জুটেছে দুর্নামও। এমনই বাস্তবতায় বাহিনীটি পালন করছে পুলিশ সপ্তাহ 2017। সকালে এ উপলক্ষে মহান মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত ঐতিহাসিক রাজারবাগ পুলিশ লাইন্সে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেবা ও সাহসিকতা স্বীকৃতি হিসেবে বাহিনীর 50 জনকে বাংলাদেশ পুলিশ পদক আর 82 জনকে রাষ্ট্রপতি পুলিশ পদক তুলে দেন তিনি। পরে প্রধানমন্ত্রী তার বক্তব্যে জঙ্গিবাদ দমনের সাহসিকতা, দক্ষতা ও পেশাদারিত্বের পরিচয় দেয় ধন্যবাদ জানান পুলিশ বাহিনীকে। বলেন, এই সংকট মোকাবেলার মাধ্যমে জনমনে আস্থা ও নিরাপত্তা বোধ সৃষ্টিতে সক্ষম হয়েছে পুলিশ, যা প্রশংসিত হয়েছে বহির্বিশ্বেও। বাংলাদেশ একটি আত্মমর্যাদাশীল আত্মনির্ভরশীল দেশ হিসেবে বিশ্বের বুকে আজ প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। তবে দুর্ভাগ্য হলো যে মাঝে মাঝে আমরা দেখি কিছু দেশি বিদেশি চক্র নানাভাবে বাংলাদেশের এই অগ্রযাত্রা ব্যাহত করতে চায়। আর সন্ত্রাস ও জঙ্গিবাদ এটা শুধু বাংলাদেশে না, এটা এখন একটা বৈশ্বিক চ্যালেঞ্জ, যা আমাদের উন্নয়নের প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে। প্রধানমন্ত্রী বলেন, পরিবর্তনশীল বিশ্বে অপরাধের ধরন যেমন বদলেছে, তেমনি বেড়েছে পুলিশের কাজের পরিধি। পুরনো ধ্যান ধারণা ছেড়ে গণতান্ত্রিক মূল্যবোধের সাথে বাহিনীর সদস্যদের আরও জনবান্ধব হওয়ার আহ্বান জানান তিনি। শুধুমাত্র চুরি, ডাকাতি, হত্যা, রাহাজানি বন্ধ নয়, পুলিশের কাজের ক্ষেত্র আজ বিস্তৃত হয়েছে সাইবার ক্রাইম, মানি লন্ডারিং, মাদক পাচার, পণ্য চোরাচালান, নারী শিশু পাচার প্রতিরোধ, এমনকি জলজ বনজ সম্পদ ও পরিবেশ সংরক্ষণেও। ঔপনিবেশিক আমলের ধ্যান ধারণার পরিবর্তে গণতান্ত্রিক মূল্যবোধের সাথে একাত্ম হয়ে পুলিশের সেবা আরও জনবান্ধব করতে হবে। বিএনপি জামায়াতের নাশকতা সহ দেশি বিদেশি নানা ষড়যন্ত্র মোকাবেলায় পুলিশের ভূমিকার প্রশংসা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবং পুলিশের উত্তরোত্তর সাফল্য ও সর্বাঙ্গীন কল্যাণ। সাদবিন শফিক, চ্যানেল 24, ঢাকা। ইউরোপিয়ান প্রযুক্তিতে তৈরি আনোয়ারের A1 পাইপ মাটির 1200 ফুটের বেশি গভীর পর্যন্ত চাপ নিতে সক্ষম। বছরের পর বছর পার, নো টেনশন। আনোয়ারের A1 বোরিং পাইপ, চাপের বাপ। রাষ্ট্রপতির সাথে সংলাপের গোপনীয়তা ফাঁস করা হয়েছে, বিএনপি মহাসচিবের এমন বক্তব্য স্ববিরোধী বলে উল্লেখ করেছেন ওবায়দুল কাদের। পুরান ঢাকার হুসাইনি দালানে ঢাকা মহানগর আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এম.এ. আজিজের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় একথা বলেন তিনি। বলেন, বিএনপির গোপন রহস্য ফাঁস করার জন্য তাদের দলের লোকেরাই যথেষ্ট। তখন গোপনীয়তা ফাঁস কিভাবে হল? আসলে তিনি কথার ফাঁদে আটকে গেছে। বিএনপির গোপন কথা বলার জন্য বিএনপি যথেষ্ট। যাদেরকে নিয়ে সংলাপে গেলে তাদের সবাইকে কি মির্জা ফখরুল সাহেব আপনি বিশ্বাস করেন? বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সবকিছুকেই বিতর্কিত করতে চায় আওয়ামী লীগ। এই তালিকায় রাষ্ট্রপতিকেও ছাড়ছেন না তারা। বলেন, সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামী লীগ আর ক্ষমতায় আসতে পারবে না। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের 81তম জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আলোচনা সভায় এসব কথা বলেছেন তিনি। নির্বাচন সুষ্ঠু হয়, অবাধ হয়, তারা কোনোদিন ক্ষমতায় আসতে পারবে না। সেই জন্যই তারা সেটা চায় না, সেই জন্য তারা বিতর্কিত করতে চায়। এমনকি মহামান্য রাষ্ট্রপতিকেও তারা বিতর্কিত করতে চায়। দুঃখ হয় যে যখন তাদের শীর্ষ নেতারা এই সম্পর্কে ভিন্ন ভিন্ন কথা বলেন, যার কোনো ভিত্তি নেই। বন্ধুগণ, টেকো নুডলস, সময়ে অসময়ে সব সময়। সুইজারল্যান্ডের দাভোসের রামপাল বিদ্যুৎ কেন্দ্র নিয়ে অনেক ভুল তথ্য দিয়েছেন প্রধানমন্ত্রী, এই অভিযোগ করেছে তেল গ্যাস বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটি।
সকালে রাজধানীর পুরানা পল্টনে মুক্তিভবনে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেছেন সংগঠনটির নেতারা। বলেন, প্রধানমন্ত্রী বিশ্ববাসীর কাছে দেশকে খাটো করেছেন এবং এ সময় রামপাল বিদ্যুৎ কেন্দ্র বাতিল দাবিতে পূর্ব ঘোষিত রাজধানীতে বৃহস্পতিবারের আধা বেলা হরতালের পাশাপাশি সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালনের আহ্বান জানানো হয়। বক্তারা এও বলেন যে বিদ্যুৎ উৎপাদনের বিকল্প অনেক পথ থাকলেও সুন্দরবনের কোনো বিকল্প নেই। গত 19 জানুয়ারি দাভোসে প্রধানমন্ত্রী আবারও রামপাল বিদ্যুৎ কেন্দ্রের পক্ষে সাফাই গাইতে গিয়ে অনেক ভুল তথ্য দিয়েছেন। বিশ্ববাসীর সামনে নিজেকে ও দেশকে খেলো করেছেন। তিনি বড়পুকুরিয়া রামপাল এবং অন্যান্য বিষয়ে যেসব দাবি করেছেন তার প্রায় সবগুলোই ভুল। প্রধানমন্ত্রীর ভারত সফর ঘিরে তৃতীয় রাষ্ট্রীয় ঋণের প্রস্তাব চূড়ান্তের কাজ চলছে। যদিও প্রস্তাবিত 26টি প্রকল্পের মধ্যে 8টি চূড়ান্ত, 13টি ঝুলছে সিদ্ধান্তহীনতায় আর বাদ দেওয়া হয়েছে 5টি। অর্থনীতিবিদরা বলছেন, ঋণের টাকা ছাড়ে দীর্ঘসূত্রিতা, সুদের হার সহ নানা কারণে ভারতের ঋণ দেশের অর্থনীতির উন্নয়নে তেমন ভূমিকা রাখতে পারছে না। মোর্শেদ হাসিব জানাবেন বিস্তারিত। বাংলাদেশকে দুদফায় 286 কোটি 20 লাখ ডলার ঋণ সহায়তা দিয়েছে ভারত, যার মধ্যে 20 কোটি ডলার দিয়েছে অনুদান হিসেবে। সেই ধারাবাহিকতায় এবার তৃতীয় দফার মতো ঋণ নিতে যাচ্ছে বাংলাদেশ। ধারণা করা হচ্ছে প্রধানমন্ত্রীর আসন্ন ভারত সফরে এই ঋণ চুক্তি সই হবে। এজন্য প্রাথমিকভাবে 11টি মন্ত্রণালয়ের অধীনে 26টি প্রকল্প নির্ধারণ করা হলেও চূড়ান্ত হয় মাত্র 8টি। যে 8টি প্রকল্প চূড়ান্ত করা হয়েছে সেখানে নৌ মন্ত্রণালয়ের 3টি, রেলওয়ের 2টি, পানি সম্পদ ব্যবস্থাপনার 1টি, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের 1টি প্রকল্প রয়েছে, যার মোট ব্যয় ধরা হয়েছে 117 কোটি ডলার। টাকার অঙ্কে 9,360 কোটি টাকা। এছাড়াও বেসামরিক বিমান পরিবহনের জন্য একটি প্রকল্প রয়েছে, তবে তার ব্যয় এখনো চূড়ান্ত হয়নি। আর সিদ্ধান্তহীনতায় ঝুলছে 13টি প্রকল্প, একেবারে বাদ দেওয়া হয়েছে 5টি। অর্থনীতিবিদদের মতে এই সিদ্ধান্তহীনতার জন্য ঋণের টাকা ছাড় পাবার দীর্ঘসূত্রতা সহ রয়েছে নানা কারণ। $1 বিলিয়ন সেটাও তো এখন পর্যন্ত পুরো ব্যবহার হয় নাই। তো কাজে সেখানে কি বাধা বিপত্তি আছে বা কি বিঘ্ন আছে ইন্ডিয়ার তরফ থেকে বা আমাদের তরফ থেকে কি অসুবিধা আছে, সেই বিষয়গুলোর মনে হয় সুরাহা করা উচিত। অবশ্যই অতীত থেকে আমাদের কয়েকটি শিক্ষা নিতে হবে। সেটা হলো যে ভারতীয় সহায়তাই ওই প্রকল্পের জন্য সবচেয়ে সর্বোৎকৃষ্ট কিনা, কারণ আমাদের অল্টারনেটিভ আছে। তবে তাদের পরামর্শ, দেশের উপকারে আসবে এমন প্রকল্পেই ঋণ নেওয়া উচিত। দেশের স্বার্থ যাতে সংরক্ষিত হয় এবং আমরা যারা এই ধরনের সমানতার মাধ্যমে আমরা যাতে আরও বেশি উপকৃত হতে পারি, সেই দিকটা আমাদের অত্যন্ত সজাগ থাকতে লাগবে। এবং অবশ্যই আমাদের অবকাঠামো, আমাদের পোর্ট, আমাদের রেল, সড়ক যোগাযোগ ব্যবস্থা, এগুলোতে আমাদের এখন প্রয়োজন পড়বে। তো সেই জায়গাগুলোতে আমরা যদি ঠিকভাবে প্রাধিকারগুলো ঠিক করতে পারি, আমাদের শর্তাবলী যেগুলো হবে সেটা যদি আমরা ঠিক করতে পারি, তাহলে আমার মনে হয় যে সেগুলো আমরা অবশ্যই বিবেচনা করতে পারবো। এই ঋণের অর্থ অবকাঠামো খাতে বিনিয়োগ হলে তা থেকে বাংলাদেশ ভারত উভয়ই লাভবান হবে। তার থেকে আমার মনে হয় মোর্শেদ হাসিব, চ্যানেল 24, ঢাকা। এবার স্ক্যান সিমেন্টের সৌজন্যে নিউজিল্যান্ড বাংলাদেশ সিরিজের খবর। হতাশার নিউজিল্যান্ড সফর শেষ হলো। ক্রাইস্টচার্চ টেস্টে 4 দিনে হেরে গেল বাংলাদেশ। ওয়ানডে টি20-র পর হোয়াইট ওয়াশ হলো টেস্ট সিরিজেও। শেষ ম্যাচে 9 উইকেটে জিতেছে নিউজিল্যান্ড। নিউজিল্যান্ডকে 354 রানে বেঁধে ফেলেও দ্বিতীয় ইনিংসে ব্যাটসম্যানদের ব্যর্থতায় মাত্র 173 রানে গুটিয়ে যায় বাংলাদেশ। 109 রানের মামুলি টার্গেট 18 ওভার 4 বলে টপকে যায় নিউজিল্যান্ড। ম্যাচ সেরা হয়েছেন 200 টেস্ট উইকেটের মাইল ফলক ছোঁয়া টিম সাউদি। নিউজিল্যান্ড থেকে আরো জানাচ্ছেন রিদওয়ান শোয়েব। হ্যাগলি ওভাল যেন ব্ল্যাক ক্যাপ প্রতিপক্ষের জন্য মৃত্যুকূপ, যেখানে শ্রীলঙ্কা পাকিস্তানের পর নাস্তানাবুদ বাংলাদেশ। একদিন বৃষ্টির পরও 4 দিনে শেষ ক্রাইস্টচার্চ টেস্ট।
সিরিজে শতভাগ হার নিয়ে ফিরছে সফরকারীরা, এর দায়ভারের অনেকটাই ব্যাটসম্যানদের। দ্বিতীয় ইনিংসে যেন ওয়েলিংটন টেস্টের প্রতিচ্ছবি। অধিনায়ক তামিমকে দিয়ে শুরু ব্যর্থতার, সাউদিকে অপ্রয়োজনীয় পুল করার খেসারত দিয়েছেন, আর সে পথে হেঁটেছেন আগের ইনিংসের সেরা ব্যাটসম্যান সৌম্য সরকার, অফ ফর্মে থাকা মাহমুদুল্লাহ কিংবা সাকিব আল হাসানের মতো অভিজ্ঞরা। সাকিবকে ফিরিয়ে পঞ্চম কিউই বোলার হিসেবে সাদা পোশাকে 200 উইকেটের ল্যান্ডমার্কে টিম সাউদি। নাজমুল হোসেন, নুরুল হাসান, মেহেদি হাসানের মতো তরুণরাও এদিন ব্যর্থ। 115 রানে 8 উইকেট হারিয়ে যখন শেষের অপেক্ষা, তখন হারের প্রহরকে দীর্ঘায়িত করেছেন দুপেসার তাসকিন, কামরুল। নবম উইকেটে তাদের 51 রানের জুটি শুধু ইনিংস সর্বোচ্চ পার্টনারশিপই নয়, নিউজিল্যান্ডের বিপক্ষে নবম উইকেটে সেরা। তাসকিনের বিদায়ের পর আর বেশি দূর গড়ায়নি বাংলাদেশের ইনিংস। লক্ষ্যটা মাত্র 109, যা তাড়া করতে ওয়ানডে স্টাইলে খেলেছেন গ্র্যান্ডহোম টম ল্যাথামরা। 18 ওভার 4 বলে জয়ের বন্দরে পৌঁছায় ব্ল্যাক ক্যাপরা 9 উইকেট হাতে রেখে। এর আগে প্রথম ইনিংসে ক্যাচ মিসের মহড়ায় 65 রানের লিড পায় স্বাগতিকরা। সাউদি ওয়েগনাররা জীবন পেয়েছেন মেহেদি হাসান, নাজমুল হোসেনদের ভুলে। প্রথম ইনিংসে ব্ল্যাক ক্যাপদের অপ্রাপ্তি বলতে নিজের প্রথম সেঞ্চুরি থেকে 2 রান দূরে হেনরি নিকোলসের বিদায়। আর বাংলাদেশের আক্ষেপ, নিউজিল্যান্ডের মাটিতে টানা চতুর্থ সিরিজে রিক্ত হাতে ফেরার ক্লান্তি। সফর জুড়ে অসংখ্য সুযোগ কাজে লাগাতে না পারার আক্ষেপ পোড়াবে তামিম, সাকিবদের। বাজে ফিল্ডিং, ব্যাটসম্যানদের দায়িত্বজ্ঞানহীন শট আর টেম্পারামেন্টের অভাব দুঃস্মৃতি হয়ে থাকবে এই সিরিজের জন্য। অবশ্য ব্যক্তিগত সাফল্য আর তরুণদের পারফরমেন্স সঙ্গী হবে টিম বাংলাদেশের। রেদওয়ান শুয়েব, চ্যানেল 24, হ্যাগলি ওভাল, নিউজিল্যান্ড। বিরতি নিচ্ছি, ফিরে এসে থাকবে। মানবতা বিরোধী অপরাধে ময়মনসিংহের এমপি মুসলিম উদ্দিন সহ 16 জনের বিরুদ্ধে মামলা, প্রধান সাক্ষী কাদের সিদ্দিকী। দেখছেন নিউজ 24। মানবতা বিরোধী অপরাধে ময়মনসিংহ 6 আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মুসলিম উদ্দিন সহ 16 জনকে আসামি করে মামলা হয়েছে। দুপুরে ময়মনসিংহের 2 নম্বর আমুলিয়া আদালতে এই মামলা করেন স্থানীয় মুক্তিযোদ্ধা জালাল উদ্দিন। এতে প্রধান সাক্ষী করা হয়েছে বঙ্গবীর কাদের সিদ্দিকীকে। মামলাটি আমলে নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। এদিকে রাজশাহীর পুঠিয়ায় মানবতা বিরোধী অপরাধের অভিযোগে আটক আব্দুস সামাদকে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। বিভাগীয় কমিশনারের সাথে বৈঠকের পরেও কোনো সমাধান আসেনি দক্ষিণ পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহন পরিস্থিতিতে। মালিক শ্রমিক ঐক্য পরিষদ জানিয়েছে ধর্মঘট অব্যাহত থাকবে। বিকেলে খুলনা সার্কিট হাউসে মালিক শ্রমিক ঐক্য পরিষদের সাথে বৈঠকে বসেন বিভাগীয় কমিশনার। তবে তাতে কোনো সমাধান না আসায় আগামীকাল দুপুর 12:30টায় স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে এ বিষয়ে বৈঠকের কথা রয়েছে। এদিকে ধর্মঘটের কারণে ভোর থেকে দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলায় ট্রাক, ট্যাঙ্ক লরি, কাভার্ড ভ্যান, পিকআপ সহ সব ধরনের পণ্যবাহী যানবাহন চলাচল বন্ধ রয়েছে। দক্ষিণ পশ্চিমাঞ্চলে এক ছাত্রকে মারধরের ঘটনায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে ময়মনসিংহ মেডিকেল কলেজ। এরই মধ্যে হল ছেড়ে গেছেন শিক্ষার্থীরা। পুলিশ জানায়, গত বুধবার তুচ্ছ ঘটনায় দ্বিতীয় ও চতুর্থ বর্ষের কয়েকজন শিক্ষার্থী পঞ্চম বর্ষের এক ছাত্রকে মারধর করে। এই ঘটনার পর থেকেই উত্তেজনা চলছিল ক্যাম্পাসে। দুপুরে একাডেমিক কাউন্সিলের বৈঠকে 3 শিক্ষার্থীকে 1 বছরের জন্য বহিষ্কার করা হয়। পাশাপাশি মেডিকেল কলেজ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং পরীক্ষার্থী ও বিদেশি ছাড়া অন্যদের সন্ধ্যার মধ্যেই হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। রাজনৈতিক স্বার্থ, আঞ্চলিক প্রভাব আর জনগণের মতামতকে উপেক্ষা করার কারণেই জলবায়ু তহবিলের সঠিক ব্যবহার সম্ভব হচ্ছে না। জলবায়ু অর্থায়ন এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠান প্রকল্প বাস্তবায়নে সুশাসন বিষয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের এক গবেষণায় উঠে এসেছে এমন তথ্য। বৈশ্বিক জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকিতে থাকা দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম। ঘূর্ণিঝড়, বন্যা, লবণাক্ততা, খরা, টর্নেডোর মতো ঝুঁকি এখানে বিদ্যমান।
নানা সমস্যা মোকাবেলায় বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট তহবিল গঠন করে সরকার, আর এর সমন্বয় ও বাস্তবায়নের দায়িত্ব পড়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ওপর। কিন্তু তারা নিজেরাই যেন উল্টো রথে, তহবিলের বড় অংশই ব্যয় করছে নিজস্ব অবকাঠামো তৈরিতে। বেশিরভাগ ক্ষেত্রে স্থানীয় সরকার প্রতিষ্ঠান কর্তৃক জলবায়ু তহবিল ব্যবহার করে নিয়মিত অবকাঠামোগত উন্নয়ন কর্মকাণ্ড অব্যাহত রাখা এবং জলবায়ু ঝুঁকি বিবেচনা না করে প্রকল্প বাস্তবায়ন করা। টিআইবির গবেষণায় দেখা যায় 15টি মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের সমন্বয়ে 378টি প্রকল্পে বাজেট ছিল 2628 কোটি টাকা। স্থানীয় সরকার প্রতিষ্ঠানের জন্য বরাদ্দের 82% ছিল শহর কেন্দ্রিক, আর বাকি মাত্র 18% গেছে ক্ষতিগ্রস্ত ও ঝুঁকিপূর্ণ এলাকা ও গ্রামাঞ্চলে। এই সিদ্ধান্তগুলো হয়েছে প্রকল্পের মেরিটের উপরে ভিত্তি করে নয়, এটা মানে সদস্যদের মধ্যে থেকে বা সংশ্লিষ্ট মন্ত্রী মহোদয়ের মধ্যে থেকে কারা বেশি প্রভাবশালী, তারা কতটুকু প্রভাব বিস্তার করতে পেরেছেন তার উপর নির্ভর করে সেই অ্যালোকেশনটা হয়েছে। আবার যেসব প্রকল্প বাস্তবায়ন হচ্ছে তার সুশাসনও নিশ্চিত করা যায়নি সঠিকভাবে। সবচেয়ে বড় ছিল স্থানীয় ও রাজনৈতিক প্রভাব। এমনকি নিজ দল সমর্থিত জনপ্রতিনিধি না থাকা এলাকায় নিয়ম ভেঙে অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে অন্য প্রতিষ্ঠানে। সরকার যেটা মনে করছে উন্নয়নের জন্য করা দরকার, সরকার যেটা মনে করছে যে এটা তারা এখানটায় প্রবর্তন করবে কিংবা সেখানে তারা বাস্তবায়ন করতে যাবে, সেইভাবেই তারা করবেন। জনগণের সম্পৃক্ততাটাকে একেবারেই একটা গৌণ ব্যাপারে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। সেখানেও কিন্তু আমাদের বিচলিত হওয়ার যথেষ্ট কারণ রয়েছে, উদ্বিগ্ন হওয়ার যথেষ্ট কারণ রয়েছে। এ সময় জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী হতে পারে এমন কোনো পরিকল্পনা ও প্রকল্প বাস্তবায়ন না করারও আহ্বান জানান তিনি। আমরাও যেন জলবায়ু পরিবর্তনে সেরকম কোনো ভূমিকা না রাখি। সাজিদ হক, চ্যানেল 24, ঢাকা। আরাফাত সানির বিরুদ্ধে যৌতুক নিরোধ আইনে আরও একটি মামলা হয়েছে, করেছেন তার কথিত স্ত্রী নাসরিন সুলতানা। সংবাদ মাধ্যমে দেয়া সাক্ষাৎকারে সানির সঙ্গে তার সম্পর্ক এবং বিয়ে নিয়ে কথা বলেছেন তিনি। এ বিষয়ে সানির সতীর্থ ক্রিকেটার এবং ক্রিকেট বোর্ড কর্তারাও জানেন বলে দাবি তার। এদিকে বিসিবি প্রধান নির্বাহী বলেছেন সানি অপরাধী হলে তাকে সহযোগিতা করবে না বোর্ড। সোমবার আরাফাত সানিকে যখন আদালতে হাজির করা হয় তখন মিডিয়ার দৃষ্টি খুঁজে ফিরেছিল সানির কথিত স্ত্রীকে। অবশেষে ক্যামেরার সামনে এলেন নাসরিন সুলতানা। ওর আম্মু বলেছে যে ও ম্যারিড। 2009 সাল থেকে সানির সাথে পরিচয় নাসরিনের। তার দাবি, মিরপুরের এক রেস্টুরেন্টে কাজী ডেকে 2014 সালের 4 ডিসেম্বর নাসরিনকে বিয়ে করেন। 2015 বিশ্বকাপের পর তাকে তুলে নেবার কথা থাকলেও বিভিন্ন অজুহাতে কালক্ষেপণ করেন আরাফাত। বড় অঙ্কের অর্থ দাবির নতুন অভিযোগও করেছেন নাসরিন। আর তাই তার বিরুদ্ধে যৌতুক নিরোধ আইনের 4 ধারায় আরেকটি মামলা, যেখানে বিবাদী করা হয়েছিল আরাফাত সানি ও তার মাকে। তবে আদালত মায়ের নাম বাদ দিয়েছেন। অজুহাত দেখায় নানান যে আমার মা তো তোমাকে পছন্দ করে না, আমি কিভাবে তোমাকে নিব, এই সেই। তুমি যদি আমাকে 20 লাখ টাকা দাও, আমার আম্মুকে বলি যে না তুমি একটা এরকম এস্টাবলিশ ফ্যামিলি থেকে বিলং করো। সানির ঘনিষ্ঠ বন্ধু ও ক্রিকেটার নাদিফ চৌধুরী তাদের বিয়ে সম্পর্কে জানে এমন দাবি নাসরিন সুলতানার। মামলা করার আগে এক বোর্ড পরিচালককেও সবকিছু প্রকাশ করেছেন বলে জানান। এখন হয়তো অনেকে বলবে না, কারণ স্বাভাবিক সবাই ওর সাপোর্টেই কথা বলবে, বাট ওর অনেক ফ্রেন্ডরা, ইনফ্যাক্ট বড় ভাই যারা আছে, যারা এক্স ক্রিকেটার ছিল, তারাও জানে। নাদিফ চৌধুরী, তারপর পাবেল, সাকির হোসেন পাবেল, ওর যারা ক্লোজ ফ্রেন্ড যারা আছে এরা জানে। 2015 বিশ্বকাপের আগে হ্যাপি ইস্যুতে বোর্ডের সমর্থন পেয়েছিলেন পেসার রুবেল হোসেন। তবে সানির বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হলে বোর্ড কোনো ভূমিকা রাখবে না জানিয়েছেন প্রধান নির্বাহী। কিছুটা বিব্রত বোধ তো আছে অবশ্যই। কেউ যদি কনভিক্টেড হয়ে থাকে বা আদালতের দৃষ্টিতে, সেখানে বোর্ডকে পাশে না পাওয়ার সম্ভাবনাই বেশি। আরাফাত সানির বিরুদ্ধে আরও মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন নাসরিন সুলতানা। আশিক রুদ্র, চ্যানেল 24, ঢাকা। আরেকটা বিরতি নিচ্ছি, ফিরে এসে থাকছে। সুনামগঞ্জের 1,14,000 শিক্ষার্থীর হাতে লাল কার্ড। বাল্য বিয়েকে এক যুগে না করলেন 3 লাখ মানুষ। ফিরে এলাম আরও একবার, দেখছেন নিউজ 24। 2016 সালের বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার প্রাপ্তদের তালিকা ঘোষণা করা হয়েছে। এবার কবিতায় আবু হাসান শাহরিয়ার, কথা সাহিত্যে শাহাদুজ্জামান, প্রবন্ধ ও গবেষণায় মোর্শেদ শফিউল হাসান, অনুবাদে নিয়াজ জামান, মুক্তিযুদ্ধভিত্তিক সাহিত্যে এম এ হাসান, স্মৃতিকথায় নূরজাহান বোস এবং
শিশু সাহিত্যে বাংলা একাডেমির পুরস্কার পেয়েছেন রাশেদ রৌফ। বিকেলে বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান একাডেমির সভাকক্ষে বিজয়ীদের নাম ঘোষণা করেন। 1 ফেব্রুয়ারি বিজয়ীদের হাতে তুলে দেওয়া হবে সম্মাননা। চাঁদার দাবিতে রাঙামাটিতে পণ্য বোঝাই 2টি ট্রাকে আগুন দিয়েছে সন্ত্রাসীরা। হামলা চালিয়েছে 4টি পর্যটকবাহী বাসে। ভোরে জেলার নানিয়ারচর উপজেলার বেতছড়ি এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায় 2টি পণ্য বোঝাই ট্রাক ওই এলাকায় পৌঁছালে গতিরোধ করে 16 জন মুখোশধারী সন্ত্রাসী। তারা ট্রাকগুলো থেকে চাঁদা না পেয়ে মালামালে আগুন ধরিয়ে দেয় এবং প্রতিবাদে রাঙামাটি শহরে যানবাহন চলাচল বন্ধ করে বিক্ষোভ মিছিল করে শ্রমিক সংগঠনগুলো। এবার একযোগে বাল্য বিবাহকে না বললেন সুনামগঞ্জের 3 লাখ মানুষ। এদের মধ্যে 1,14,323 জন শিক্ষার্থীর হাতে ছিল বাল্য বিয়েকে না বলুন লেখা লাল কার্ড। দুপুরে 12:25 দিকে এই কর্মসূচির মাধ্যমে গোটা জেলাকে বাল্য বিয়ে মুক্ত ঘোষণা করা হয়। ঘড়ির কাঁটায় তখন বেলা 12:25। উপস্থিত সব শিক্ষার্থীর কণ্ঠে একই স্লোগান, থাকলে শিশু বিদ্যালয়ে হবে না বিয়ে বাল্যকালে, থাকলে শিশু লেখাপড়ায় সফল হবে জীবন গড়ায়। এই স্লোগানে বাল্য বিবাহকে লাল কার্ড দেখিয়ে না বলল সুনামগঞ্জের লাখো শিক্ষার্থী। এর মাধ্যমে ইতিহাসও অংশ হলো হাওড়পাড়ের জেলা। 1,40,123 জন শিক্ষার্থী আজ বাল্য বিবাহ বন্ধের অঙ্গীকার নিয়ে আমরা সবাই এসেছি এখানে। আমরা সব শিক্ষার্থীরা মিলে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করছি বাল্যবিবাহ যাতে বন্ধ করা হয়। স্থানীয় প্রশাসনের কর্মকর্তা জানান, এরই মধ্যে সুনামগঞ্জের সব উপজেলাকে বাল্য বিয়ে মুক্ত ঘোষণা করা হয়েছে। এবার ঘোষণা করা হলো পুরো জেলাকে। পর্যন্ত কেউ বাল্য প্রতিরোধের ক্ষেত্রে এইভাবে করে এগিয়ে আসেনি। একসঙ্গে 1,14,223টি লাল কার্ড অনুষ্ঠিত হয়। তার মাধ্যমে নারীরা উজ্জীবিত হবে, উৎসাহিত হবে, তার থেকে নারী শিক্ষার জায়গাটা করেছে। এই আয়োজন গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে ঠাঁই পাবে বলেও আশা আয়োজকদের। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। ভালোবাসা টানে নজির আছে সিংহাসন ছাড়ার। এবার নিজ দেশ ছাড়লেন মার্কিন এক তরুণী। ঘর বাঁধলেন ঝিনাইদহের এক যুবকের সাথে। জঙ্গি তৎপরতার অজুহাতেও মেয়ে এলিজাবেথকে ফেরাতে পারেনি বাবা মা। বাংলার রূপ আর স্বামীর ভালোবাসা নিয়ে বাকি জীবনটা এদেশেই কাটাতে চান এলিজাবেথ। সব বাধা পেরিয়ে ভালোবাসার টানে মিলনের গল্প ইতিহাসে নতুন নয়। এমন টানে 7 সমুদ্র 13 নদী পেরিয়ে বাংলাদেশে মার্কিন তরুণী এলিজাবেথ বিয়ে বন্ধনে আবদ্ধ হলেন ঝিনাইদহের মিঠুন বিশ্বাসের সাথে। 2014 সালের মাঝামাঝিতে তাদের ফেসবুকে পরিচয়, এরপর বন্ধুত্ব, প্রেম, আর গত 9 জানুয়ারি বিয়ের পর তা সফল পরিণতির গল্প। আমি আমেরিকাতে ভালোই ছিলাম, এখনো তাই। আমি মনে করি বাংলাদেশ একটি সুন্দর দেশ। মিঠুনের পরিবার আমাকে তাদের মতো করে গ্রহণ করেছে। স্বামী হিসেবে মিঠুন অনেক ভালো। কিন্তু যাত্রাটা এত সহজ ছিল না। অচেনা এক দেশে মেয়ের বিয়ের ইচ্ছের কথা শুনে বেঁকে বসেন এলিজাবেথের বাবা মা। সাম্প্রতিক জঙ্গি তৎপরতার প্রসঙ্গ তুলে নিষেধ করেন বাংলাদেশে না আসতে। বিভিন্ন রকম খারাপ বিষয়গুলো তাকে বলা হয় যে সে যদি এখানে আসে তাকে মেরে ফেলা হবে, এরকম অনেক কিছু। তো সে তখনও তাদের কথা শুনতো না। সে সবসময় আমার দিকে তার একটা খেয়াল ছিল যে আমি তাকে ভালোবাসি, আমি তাকে বিশ্বাস করি। তবে এলিজাবেথ জানান, স্বামীকে নিয়ে তিনি ভালো আছেন, তার সিদ্ধান্তের কোনো পরিবর্তন হবে না। বলেন, নিজ দেশে ফিরলেও কাছে থাকবে ভালোবাসার মানুষ। আমি এখানে থাকতে চাই। আমেরিকাতে ফিরবো কিনা আমার স্বামী মিঠুনের সাথে বিষয়টি নিয়ে আলোচনা করব। যদি কখনো নিজ দেশে ফিরে যাই, সে আমার সাথে থাকবে। ছেলের বউকে নিয়ে হাসিমুখে দিন কাটছে শ্বশুর শাশুড়িরও। এলিজাবেথের বাবা মার সাথে আমাদের প্রতিনিয়ত কথা হচ্ছে এবং তারাও কথা বলছে। আমরা আত্মীয় হিসেবে আমরা দুই জনের আমরা মেনে নিয়েছি। আমরা আশা করি যে সেই মেয়েকে নিয়ে বা সে বৌমাকে নিয়ে আমরা সুখে শান্তিতে বসবাস করতে পারবো। পরিবার পরিজন ছেড়ে প্রিয় মানুষের হাত ধরে বেঁচে থাকা, স্বপ্ন নিয়ে এগিয়ে চলার এমন ভালোবাসা অটুট থাকুক আজীবন। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। সময় হলো আবারও বিরতির। এরপর থাকবে
তহবিল সংকটে বন্ধ হচ্ছে ক্লিন্টন ফাউন্ডেশনের গ্লোবাল ইনিশিয়েটিভ কার্যক্রম। হিলারির পরাজয়ের পর সহায়তা কমাচ্ছে দাতারা। দেখছেন নিউজ 24। জানাবো আরো কিছু খবরাখবর। রোহিঙ্গা সংকট সমাধানে সময় চেয়েছে মিয়ানমার সরকার। সিঙ্গাপুরে নিরাপত্তা ফোরামের সম্মেলনে এই অনুরোধ জানিয়েছেন দেশটির উপসেনাপ্রধান রিয়ার অ্যাডমিরাল মিন্ট নুয়ে। মিন্ট নুয়ে বলেন, রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের উপর নির্যাতনের খবর মিয়ানমার সরকার যথেষ্ট উদ্বিগ্ন। তার দাবি, নাগরিকদের মানবাধিকার ক্ষুণ্ণ হওয়ার বিষয়টি সরকার উপেক্ষা করছে না। গেল অক্টোবর থেকে রাখাইন রাজ্যে মিয়ানমার সেনাবাহিনীর অভিযানে প্রাণ হারায় শতাধিক রোহিঙ্গা। বাংলাদেশে পালিয়ে আসে অন্তত ৬৬,০০০ মানুষ। তহবিল সংকটে বন্ধ হচ্ছে বিতর্কিত ক্লিন্টন ফাউন্ডেশনের গ্লোবাল ইনিশিয়েটিভ কার্যক্রম বা সিজিআই। গণমাধ্যমের দাবি, হিলারি ক্লিন্টন নির্বাচনে হারার পরই ফাউন্ডেশনের অর্থ সহায়তা কমাতে শুরু করে দাতারা। গত 10 বছরে অস্ট্রেলিয়া এই ফাউন্ডেশনকে $8,80,00,000 দিলেও এবার সহায়তা কমিয়েছে। আর 2015-তে নরওয়ে $2 কোটি দিলেও গেল বছর দিয়েছে মাত্র $42 লাখ। অভিযোগ রয়েছে, এই তহবিলে নোবেলজয়ী বাংলাদেশি ডক্টর ইউনুসও অর্থ দিয়েছেন, যদিও পররাষ্ট্রমন্ত্রী থাকাকালে এই ফাউন্ডেশনের নামে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ ওঠে হিলারির বিরুদ্ধে। এ মাসের মধ্যেই নাফটা বাণিজ্য চুক্তি পর্যালোচনার ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে 30 জন নতুন কর্মকর্তার শপথ অনুষ্ঠানে একথা জানিয়েছেন তিনি। 1994 সালে স্বাক্ষরিত এই চুক্তি অনুযায়ী মুক্ত বাণিজ্য সুযোগ পেয়ে থাকে যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকো। নির্বাচিত হবার আগেই ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন এই বাণিজ্য চুক্তি বাতিলের। হোয়াইট হাউসে দ্বিতীয় কর্মদিবসে ট্রাম্প জানিয়েছেন, শিগগিরই 3 দেশের নেতার সাথে বৈঠকে নাফটা নিয়ে নতুন সিদ্ধান্ত জানাবে যুক্তরাষ্ট্র। রোববার মার্কিন পুলিশের শীর্ষ কর্তাদের সাথেও বৈঠক করেছেন ট্রাম্প। মাত্র 10 সেকেন্ডে ভেঙে ফেলা হয়েছে 19টি ভবন, যার মধ্যে ব্যবহার করা হয়েছে 5 লাখ টন বিস্ফোরক। চীনের উহান এলাকার নতুন বাণিজ্যিক পার্ক এবং 707 মিটার উচ্চতার স্কাইস্ক্র্যাপার নির্মাণের জন্যই এই ভবনগুলো ভেঙে ফেলা হয়েছে। ভবন ভাঙার আগে ওই এলাকা থেকে লোকজনকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। চীনের উহান এলাকায় নতুন বাণিজ্যিক পার্ক এবং 707 মিটার উচ্চতার স্কাইস্ক্র্যাপার নির্মাণের জন্য এই ভবনগুলো ভেঙে ফেলা হয়েছে। শেষ করব নিউজ 24। যাবার আগে সিলনটি শিরোনামগুলো জানাচ্ছি আরেকবার। বহুল আলোচিত মগবাজার মৌচাক ফ্লাইওভার প্রকল্পে নানামুখী অনিয়ম, দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ নিরীক্ষা বিভাগের। সন্ত্রাস ও জঙ্গিবাদ এখন উন্নয়নের মূল বাধা, মন্তব্য প্রধানমন্ত্রীর। পুলিশ বাহিনীকে আরও জনবান্ধব হওয়ার তাগিদ। গণতান্ত্রিক মূল্যবোধের সাথে একাত্ম হয়ে পুলিশের সেবা আরও জনবান্ধব করতে হবে। সার্চ কমিটি চূড়ান্ত হওয়ার আগেই বড় দুদলের বাদানুবাদ, সংলাপের গোপনীয়তা ফাঁস নিয়ে কাদের ফখরুলের পাল্টাপাল্টি অভিযোগ। দাভোসে রামপাল নিয়ে ভুল তথ্য দিয়েছেন প্রধানমন্ত্রী, অভিযোগ জাতীয় কমিটির। বৃহস্পতিবারের হরতাল সফল করার আহ্বান। এই ছিল নিউজ 24। ধন্যবাদ সবাইকে। অনেক ধন্যবাদ।